ইরানে যে গণঅভ্যুত্থান হতে যাচ্ছিল সেটা এই মুহূর্তে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে ইরানের রেজিম। এই গণঅভ্যুত্থান আপাত দৃষ্টিতে যে সফল হলো না এখন পর্যন্ত, সেটা দেখে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের কথা মনে পড়ল, আমাদের গণঅভ্যুত্থানের কথা মনে পড়ল। এবং জনাব ওয়াকারুজ্জামান, আমি ধারণা করি সামনের সময়তে খুবই আলোচনায় আসবেন। আমাদের এই দেশকে গণতান্ত্রিক ট্রানজিশন যাদের পছন্দ না, তারা জনাব ওয়াকারুজ্জামানকে আবারও পূর্ণ শক্তিতে টার্গেট করবেন বলে আমি ধারণা করি। তাই আগে ভাগে কয়েকটা কথা বলে রাখা দরকার। এবং ইরানিয়ান এই আপরাইজিং কেন আমাকে তার কথা স্মরণ করালো সেই জায়গায়ও আসছি। নির্বাচন বানচাল করা যাবে না, কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা হবে নানা দিক থেকে নানাভাবে। এই কথা গত বেশ কয়েক মাস থেকে বলে যাচ্ছি। এই দেশের বহু মানুষের নির্বাচন হবে কি হবে না এই ধরনের কনফিউশন থাকলেও আমি একদিনের জন্য এই কনফিউশন রাখিনি। কেন রাখিনি সেটা নিয়ে আমার নিজস্ব ব্যাখ্যা বহুবার দিয়েছি। কিন্তু চেষ্টা যে হবে বলছি, ফলে কিছু হত্যাকাণ্ড হতে পারে, জনাব ওসমান হাদির মতো বা ছাত্র দলের সাথে সংঘাত আছে এমন কোনো ছাত্রনেতা বা কোনো ক্যান্ডিডেট কেউকে টার্গেট কিলিং করে একটা হাঙ্গামা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে, এটা একটা দিক। কিন্তু আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসবে, মাঠে যে কোনো রকম পরিস্থিতি উদ্ভব হলে সেটা নিয়ে সেনাবাহিনী প্রধানকে আবার টার্গেট করা হবে এবং তাকে বিরাট একটা পাপের তালিকা দিয়ে তার অপসারণ চাওয়া হবে। এটা আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি। আমি এটা দাবি করছি না 5 আগস্ট পরবর্তী সময়ে জনাব ওয়াকারুজ্জামান সব ক্ষেত্রেই সঠিক কাজ করেছেন, কোনো কোনো ক্ষেত্রে তার কোনো ভুল থাকতেও পারে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এই ভদ্রলোক বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থাকবেন, কারণ এই 5 আগস্ট সফল হওয়ার পেছনে তার অসাধারণ রোল। এবং পরবর্তীতে তিনি আমাদের এই ধরনের দেশে যেটা ঘটে, সেনাপ্রধানদের খুব অ্যাডভেঞ্চারাস হয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার যে চেষ্টা, সেটা থেকে নিজকে তিনি সরিয়ে রেখে, জনাব নুরুদ্দিন খান এরশাদ পতনের পর এই ধরনের রোল প্লে করেছিলেন, একই রকম একটা রোল তিনি প্লে করছেন। র্যাদার যারা নির্বাচন না হতে দিয়ে বা এটা একটা বিপ্লব বলে একটা বিপ্লবী সরকার টরকার বানিয়ে রাষ্ট্র ক্ষমতা অনির্দিষ্টকালের জন্য ক্যাপচার করে ফেলতে চেয়েছিলেন, সেটার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন জনাব ওয়াকারুজ্জামান। এই কারণেই আসলে তাকে নানাভাবে টার্গেট করা হয়েছে। যেখানে যাই ঘটুক না কেন ওয়াকার দায়ী। এই ক্যাম্পেইন ক্রমাগত চলেছে, এটা আবারও চলবে, কোনো সন্দেহ নেই। কারণ তিনি দীর্ঘদিন থেকে নির্বাচনের পক্ষে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন একজন সেনাপ্রধান হিসাবে তিনি এভাবে কথা বলতে পারেন কিনা, অবস্থান জানাতে পারেন কিনা, সেই তর্কে এখন আর ঢুকছি না। আমার আর্গুমেন্ট ছিল বিশেষ পরিস্থিতিতে এটা খুব অস্বাভাবিক হিসাবে আমরা দেখব না। ইরানের গণঅভ্যুত্থান প্রসঙ্গে কেন জনাব ওয়াকারের কথা মনে উঠল? আমরা যারা ইরানের গণঅভ্যুত্থান ফলো করছি তারা খেয়াল করছি অ্যাপারেন্টলি এটাকে ইরানের রেজিম নিয়ন্ত্রণ করে ফেলতে পেরেছে। কিন্তু এই গণঅভ্যুত্থান আমাদের চাইতেও রক্তাক্ত ছিল, আমাদের চাইতেও ভায়োলেন্ট ছিল। ইরানের প্রায় সব প্রদেশে, প্রায় সব বড় শহরে মারাত্মকভাবে এই প্রটেস্ট হয়েছে এবং এটাকে মারাত্মক বল প্রয়োগের মাধ্যমেই ইরানিয়ান রেজিম অ্যাপারেন্টলি নিয়ন্ত্রণে এনেছে। আমাদের মতো ইন্টারনেট ব্ল্যাকআউট সহ সব হয়েছে, লেথাল ওয়েপন ইউজ করা হয়েছে, প্রচুর ঘটনা। এবং ইরান যেহেতু গ্লোবাল জিও পলিটিক্সের খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে, তাই মিস্টার ট্রাম্পও খুব সিগনিফিক্যান্টলি এটাতে রিয়্যাক্ট করেছেন, তার অ্যাটিটিউড দেখিয়েছেন, তার অবস্থান জানিয়েছেন। সর্বশেষ খবরে অন্তত 3000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা স্বীকৃত তথ্য। এমনকি ইরানের আয়াতুল্লাহ খামেনি এই হাজার হাজার মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করে আমেরিকা এবং ষড়যন্ত্রকারীদেরকে দায়ী করেছেন। তার মানে এটা হয়েছে। আর বেসরকারি হিসাবে এই মৃত্যুর সংখ্যা কুড বি ইভেন 15 to 20,000। এত মানুষের হত্যাকাণ্ড হলো, কিন্তু এখন পর্যন্ত অন্তত এই রেজিমের পতন হলো না। আমি যদিও মনে করি এই রেজিম আসলে টিকবে না, এই গণ অভ্যুত্থানও তার পতনের একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে থাকবে। কিন্তু এই যে এখন পতন হলো না, এটা কেন হলো না? এর জবাব হচ্ছে এই ধরনের গণ অভ্যুত্থানগুলোর কোনো একটা পর্যায়ে আসলে সেনাবাহিনীর সমর্থন প্রত্যাহার করা প্রয়োজন হয়। এরশাদ পতনের সময়ও আসলে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করেছিল। জেনারেল নুরুদ্দিন অস্বীকৃতি জানিয়েছিলেন যে তিনি এরশাদের হয়ে জনগণকে আর কোনোভাবেই বল প্রয়োগ করবেন না। এখানেও তাই হয়েছে। বিশেষ করে আমরা অনেকে জানি ইরানের একটা রেগুলার সেনাবাহিনী আছে, সেটা প্রেসিডেন্টের কমান্ডে থাকে, কিন্তু ইরানের আসলে ওই সেনাবাহিনী প্রধান শক্তি না। ইরানের প্রধান শক্তি হচ্ছে IRGC, ইসলামিক রিপাবলিক গার্ড কর্পস। এটার সরাসরি কমান্ড হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। এটা শুধু দেশে না, এটার বাইরেও আরও বহু
শাখা প্রশাখা আছে, প্রক্সিদেরকে মেনটেন করে। আমরা জানি যে লেবাননের হেজবুল্লাহ, তারপরে হৌতিরা আছে, যারা যারা আছে, ইনফ্যাক্ট হামাস আছে, প্রত্যেককে আসলে আইআরজিসি নিয়ন্ত্রণ করে। সো খুবই পাওয়ারফুল একটা বাহিনী। এই বাহিনী আসলে তার সমর্থন প্রত্যাহার করেনি ইরানের যে রেজিম তার উপর থেকে। এই কারণেই আসলে এই মারাত্মক ভায়োলেন্ট আপরাইজিংয়ের পরও অ্যাটলিস্ট এখন পর্যন্ত এরা টিকে আছে, এবং টিকে থাকার ফলে যেটা হয় প্রচুর রিপ্রেশন শুরু হবে। কয়েকশো মানুষকে গ্রেফতার করা আছে যাদের মৃত্যুদণ্ড হতে পারে, সংখ্যাটা অন্তত 800 এরকম বলা হচ্ছে। ইরান পৃথিবীর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশগুলোর একেবারে টপে থাকে। গত বছরও এখানে 1500 মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সো এই যে টিকে যাওয়ার পরে যে মারাত্মক অপারেশন আসলো, সব কিছু আসলে ফর দ্য টাইম বিং ঘটলো, যেহেতু তাদের আইআরজিসি তার আনুগত্য প্রত্যাহার করেনি। তাহলে এবার আমরা মনে হয় বুঝে ফেলছি জনাব ওয়াকার কেন আমাদের এই ইতিহাসে চিরকাল স্মরণ করা হবে তাকে। সেটা হচ্ছে তিনি শেখ হাসিনার উপর থেকে যদি সমর্থন প্রত্যাহার না করতেন, তাহলে শেখ হাসিনা টিকে যেতে পারত, অসংখ্য মানুষের মৃত্যু হতে পারত, এবং তিনি যদি বিরোধিতা করার পর যদি পাল্টা কিছু হয়ে যেতে পারত, অন্য কোনো জেনারেল যদি শেখ হাসিনার পক্ষে গিয়ে এটাকে সামাল দিয়ে ফেলতে পারতো, তিনি মৃত্যুদণ্ডের আসামি হতেন। আমরা দীর্ঘদিন এই কথা বলছি। সো এই ঝুঁকি নিয়ে জনাব ওয়াকার দাঁড়িয়েছিলেন জনগণের পক্ষে। হ্যাঁ, কোনো সন্দেহ নাই যে আমাদের সেনাবাহিনীর মধ্য থেকে নিম্ন পর্যায় পর্যন্ত অল দ্য অফিসার্স তার কিছুদিন আগেই তার শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন। এই মাটির সন্তানরা তারা তাদের মতো করে এই কাজটা করেছেন, খুবই চমৎকার। কিন্তু প্রধান হিসাবেও তিনি এই ঝুঁকিটা নিয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে এরপরও কিছু মানুষ তাকে ভিলেন বানানোর চেষ্টা করে। কারণটা হচ্ছে ওই যে তিনি এই যে যারা সরকারের ভেতরের একটা অংশ, সরকারের বাইরের একটা অংশ, যাদের একটা অংশ দেশে থাকেন, বিদেশে থাকেন, অমুক গ্যাং বলে পরিচিত আছেন, কেউ ন্যারেটিভ তৈরি করেন, কেউ এটাকে অ্যাম্প্লিফাই করেন, কেউ এনার্কি তৈরির চেষ্টা করেন, প্রত্যেকের কমন শত্রুদের একজনে পরিণত হয়েছেন তিনি। ফলে আবারও জনাব ওয়াকারুজ্জামান টার্গেট হবেন। আমরা এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি, আমরা নিশ্চিত থাকতে পারি কতগুলো পাপের তালিকা তাদের দৃষ্টিতে আছে, সেগুলো সামনে আনা হবে। কিন্তু আমরা মনে করি বৃহত্তর স্বার্থে জনাব ওয়াকার যে কাজ জাতির জন্য করেছেন এবং যে দেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এখন পর্যন্ত তিনি যে ধরনের অবস্থান নিয়েছেন, তাকে আমাদের সমর্থন বজায় রাখতে হবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে তার উপরে যদি কোনো রকম কোনো চাপ তৈরির মাধ্যমে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়, সেটা আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনকে খুব সিরিয়াসলি হ্যাম্পার করবে। এবং সেটা হ্যাম্পার্ড হওয়া মানে হু নোজ আমরা কোথায় যাব, এমনকি একটা গৃহযুদ্ধ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যাবে।